আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, স্পেশালি আসলে আমি খুবই হতাশা রঞ্জিত বলতে বলতে হচ্ছে যে গ্রামের অভিভাবকরাও যে আগে থেকে বলা হয় গ্রামের অভিভাবকরাও নির্দিষ্ট টাইমের আগে চলে আসে। আমি শহরের অবস্থা দেখে খুবই হতভম্ব যে গার্জিয়ানদেরকে ফোন করা লাগতেছে। আসলে সচেতন হইতে হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকরা সচেতন হতে হবে। আমি প্রথম থেকে বলে আসি যে একটা স্টুডেন্ট ছেলে অথবা মেয়ে তাকে গড়ার জন্য শিক্ষক লাগবে, প্লাস গার্ডিয়ান লাগবে, প্লাস শিক্ষার্থী। কিন্তু কোনো সমন্বয়ে একটা শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হিসাবে রূপান্তরিত হওয়া। একা কোনো শিক্ষার্থী নিজে নিজে কোনো কিছু করতে পারে না, আর নিজের ডিরেকশন নিজেও দিতে পারে না। সে তো ছোট, এই ছোট আমরা জানি 18 বছরের নিচে সবাই শিশু। 18 বছরের নিচে সবাই শিশু। আপনারা এটাও জানেন যে 2023 সাল থেকে ব্যবসা শিক্ষা শাখা, মানবিক শাখা, বিজ্ঞান শাখা এরকম বিভাগ নামে কোনো বিভাগ থাকবে না। তো বিভাগ থাকবে না এই কারণে যে শিশুরা যখন নবম শ্রেণীতে উঠে তখন বুঝে না তারা কোন বিভাগ নিবে। আমাদের দেশে একটা নিয়ম রীতি চলে আসছে, কেউ বিজ্ঞান বিভাগ, কেউ মানবিক বিভাগ, কেউ ব্যবসা বিভাগ। আমি যে ছেলেটা মানবিক বিভাগের জন্য উপযুক্ত নয়, আমাকে মানবিক বিভাগ দেওয়া হচ্ছে। আমি বিজ্ঞান বিভাগের জন্য উপযুক্ত নয়, আমাকে বিজ্ঞান বিভাগে দেওয়া হচ্ছে। আমি ব্যবসা শিক্ষা শাখার জন্য উপযুক্ত নয়, আমাকে ব্যবসা শিক্ষা শাখা দেওয়া হচ্ছে। অর্থাৎ গার্ডিয়ান যেটা বলে ওইটাই স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে। তো আমাদের গার্ডিয়ানরা হইতে হবে ওই রকম যে আমার ছেলেটা, আমার মেয়েটা ডাক্তারি লাইনে অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে অথবা ব্যবসা শিক্ষা শাখা লাইনে অথবা মানবিক শাখা লাইনে সে কি উপযুক্ত কিনা, তার জন্য এটা পারফেক্ট কিনা, এটাকে আমাকে এবং একজন ভালো শিক্ষকের সাথে আলোচনা করে তারপরে আমার ছেলেকে বা মেয়েকে ওই দিকে ধাবিত করা। এখন যদি আমরা স্টুডেন্টের উপর ছেড়ে দিই যে তুমি পারলে ব্যবসা শিক্ষা শাখা যাও, না পারলে তুমি বিজ্ঞান শাখা যাও, স্টুডেন্টের উপর যদি আমরা ছেড়ে দিই তাহলে বোকামি করবে, ভুল করবে। তার ভুল করাটা স্বাভাবিক, আমাদের ভুল করাটা এটা অস্বাভাবিক। আমরা যেটা করব সেটা হচ্ছে অস্বাভাবিক, আমাদের ভুলটা ধরা খাওয়া বেশি। আমি যদি মান্নান স্যার এখানে কোনো অপরাধ করি, আমার স্টুডেন্টরা যারা আছে স্টুডেন্টদের ভুলটা আমার কাছে ধরা খাবে না, আমার ভুলটা এখানে ধরা খাবে এবং গার্ডিয়ানরাও আমাকে নিয়ে সমালোচনা করবে। এটা আমার পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তদ্রূপ একটা পরিবারে একজন গার্ডিয়ান থাকে মেইন, আমরা যেটাকে বলি কর্তা থাকে, ওই কর্তার ভুলটা সবাই ধরে। কিন্তু যারা ভুল করে, কর্তার আন্ডারে যারা কাজ করে, অর্থাৎ তার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, যারাই আছে, তারা যদি ভুল করে ওই ভুলটা শুধরানো যায় বা ওই ভুলটাকে ক্ষমা সুদৃষ্টিতে দেখা হয়। কিন্তু কর্তা ভুল করলে ওইটা সবাই ধরে এবং ওইটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এটাকে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত করা হয়। তো আমাদের স্টুডেন্টরা ভুল করতে পারে, এরা ভুল করতে পারে এবং এটা ভুলের ঊর্ধ্বে নয়, এরা ভুল করবে। তো আমাদের গার্ডিয়ানদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমরা কোন বিভাগটা দিলে, কোন রাস্তায় গেলে ছেলেটার জন্য ভালো হবে, কোন রাস্তাটা গেলে তার জন্য খারাপ হবে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে নাতি এবং দাদার মধ্যে কথোপকথন হচ্ছে। নাতি এবং নানা দুইজনে শুয়ে আছে, শুয়ে কথা বলতেছে। যে নানা জিজ্ঞাসা করলো যে তুমি বড় হয়ে কি হবে বা তুমি ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে, আমরা জিজ্ঞাসা করি একে অপরকে। তখন নাতি বললো যে আমি মানুষ হব। আমি কি হব? মানুষের মতো মানুষ হব। নানা বললো যে ঘটনা কি, তুমি মানুষ হবে, তোমার পড়াশোনা আছে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ তোমার ব্যবসায়ী, বড় ধরনের ব্যবসায়ী হয়, এমপি হয়, তারপরে একজনের এক লক্ষ্য। তো তোমার এই টার্গেট কেন? ডাক্তার হইতে হইলে পড়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে হইলে পড়া লাগে, ব্যবসায়ী হইতে হইলে, ভালো ব্যবসায়ী হইতে হইলে পড়াশোনা লাগে। আমি এইসব, এবং এটার মধ্যে চুরিও আছে। অর্থাৎ যে যত বেশি শিক্ষিত তার মধ্যে চুরির টেকনিকগুলো ভালো ধারণা থাকে। যে যত বেশি শিক্ষিত তার মধ্যে চুরির ধারণাটা বা টেকনিকটা ভালো জানা থাকে। সুতরাং আমি পড়াশোনাও করবো না আর করবো না, অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ারও হব না বা ব্যবসায়ী হব না, রাজনীতিবিদও হব না, আমি মানুষের মতো মানুষ হব। অর্থাৎ আমি এমন মানুষ হব যে তাদেরকে আমি শিক্ষা দেব, যে এই শিক্ষাটা দেবো যে তোমরা পড়াশোনা করছো, কেউ বিসিএস ক্যাডার হইছ, কেউ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে আসো, ভালো ভালো পোস্টে আসো, তোমরা চুরি করতেছ,
হয়তো কলমের পেজ দিয়ে কোটি কোটি টাকা তোমরা আত্মসাৎ করতেছো, তোমরা শিক্ষিত হয়ে, আর আমি অশিক্ষিত হয়ে বরং এটাকে শুধরানোর জন্য কি করতেছি, চেষ্টা করতেছি। এটা হচ্ছে নানা এবং নাতির গল্প। আমরা কিছুদিন আগেই এখন বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে কে বলেন তো, বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট কে? জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। এর আগে কি ছিল? ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আগে কে ছিল? বারাক ওবামা। বারাক ওবামা যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, যখন সে পঞ্চম শ্রেণীতে কৃষ্ণাঙ্গ পরিবারের একজন সন্তান, আপনার কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তানদেরকে মূল্যায়ন করা হয় না আমেরিকাতে, খুবই অমূল্যায়ন করা হয়। আপনারা হয়তো টিভিতে দেখে থাকেন, নিউজে দেখে থাকেন। দেখুন এইসব ছেলে মেয়েগুলাকে আগে থেকেই মানে এরা সমালোচিত পাত্র হইতো, এদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হইতো বা বিভিন্নভাবে অত্যাচার করা হইতো। এই বারাক ওবামা ছোটবেলা থেকেই যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, তার ম্যাডাম এখনো জীবিত আছে, পঞ্চম শ্রেণীতে পড়ে, তাকে বলা হয়েছে যে তুমি বড় হয়ে কি হইতে চাও, অর্থাৎ জীবনের লক্ষ্য আমরা যেটাকে বলি এম ইন লাইফ। তখন এই ছেলেটা তার খাতার মধ্যে লিখলো আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। ম্যাডাম একজন এক একটা লেখা লিখছে, কেউ লিখছে আমি ডাক্তার হব, কেউ লিখছে আমি শিক্ষক হব, কেউ লিখছে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলছে আমি রাজনীতিবিদ হব, এক একজন এক এক কথা লিখছে। কিন্তু এই ছেলেটা লিখলো আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। আসেন সে পঞ্চম শ্রেণী শেষ হলো, যখন মাধ্যমিক লেভেলে গেল, ছেলেটা বলল যে আবারও আরেকজন ম্যাডাম বা আরেকজন শিক্ষক তার খাতা বললো যে তোমাদের জীবনের লক্ষ্যটা কি। তখন সবাই এক একজন এক এক রকম ভাবে লিখলো। বারাক ওবামা লিখলো আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, এই ছেলেটার লক্ষ্য। আসেন পরবর্তীতে এই ছেলেটা যখন ভার্সিটিতে গেল, ভার্সিটিতে যাওয়ার পরে তাদের যে প্রেজেন্টেশন হয়, ওই প্রেজেন্টেশনে সে বললো আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। এভাবে বারবার সবাইকে অবাক করে আসছিল। এক পর্যায়ে সে কি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ের এরকম টার্গেট দেখতে হবে। এই টার্গেটটাকে ফুলফিল করবে কি একজন শিক্ষক, একজন অভিভাবক এবং স্টুডেন্ট, তিনজনের সমন্বয়ে। অর্থাৎ যে ম্যাডাম তাকে ছেলেটা লিখছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, ম্যাডাম তাকে আরো উৎসাহিত করছে, এই ব্যাপারে তাকে কি করছে, উৎসাহিত করছে। তার কারণে সে এটার প্রতি আরো আকৃষ্ট হয়েছে। অর্থাৎ আমরা ছেলে মেয়েদেরকে যেদিকে দাবিত করব তারা ওই দিকেই দাবিত হবে। এখন আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থা কেমন, আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনা করে আমার ছেলেটা কোন ছেলের সাথে মিশতে ভালো হবে, কোন মেয়ের সাথে মিশতে ভালো হবে, কিভাবে চললে ভালো হবে। আমি আমার ছেলেদেরকে মেয়েদেরকে বলি, কোচিংয়ে প্রায় বলি, অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় তুমি তোমার মহামূল্যবান জীবন নষ্ট করো না। তুমি তোমাকে তোমার মতো করে সাজাও, সময় বলে দিলে তুমি গান হবে। আমি ছেলেদেরকে বলি বা মেয়েদেরকে বলি, ছেলেরা এখন যে সময় বা তোমাদের যে সময়টা অতিবাহিত করো, তোমরা এই সময় তোমরা বিভিন্ন রকমের, তোমাদের সাথে অনেকে সিগারেট খায়, অনেকে মনে করো বিভিন্ন রকমের ছেলেরা আছে মেয়েদের সাথে ঘোরাফেরা করে, মেয়েরা আছে ছেলে মেয়েদের সাথে ঘোরাফেরা করে। এরপরে আসো কিছু আমরা যেটাকে বলি থার্ড ক্লাস লেভেলে। তুমি আমার কোচিং সেন্টারে পড়ো বা যে কোচিং সেন্টারে পড়ো, যে শিক্ষকের কাছে পড়ো, সকল গার্ডিয়ান চায় তার ছেলে মেয়েরা ভালো পড়ুক। এই ক্ষেত্রে যাই গার্ডিয়ানের টার্গেট দেখতে হবে আমার ছেলে কোন ছেলেদের সাথে মিশতেছে, কোন মেয়েদের সাথে মিশতেছে। মেয়েদের টার্গেট দেখতে হবে, মা বাবার টার্গেট দেখতে হবে আমার মেয়েটা কোন ছেলের সাথে মিশতেছে বা মেয়ের সাথে মিশতেছে। এইসব বিষয়গুলো গার্ডিয়ানদেরও কেয়ার রাখতে হবে। পাশাপাশি যে শিক্ষকের কাছে পড়াশোনা করে ওই শিক্ষকেরও কেয়ার রাখতে হবে। বিষয়গুলোর সমন্বয়ে একটা শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হিসেবে রূপান্তরিত হয়। আমরা যদি বলি, যেমন সরকার বলছে যে কোনো শিক্ষার্থীকে মাইর দেওয়া যাবে না, অর্থাৎ ব্যত্রাঘাত করা যাবে না, এই জন্যই যে এই কারণেই আমার মনে হচ্ছে আমরা আসলে ব্যত্রাঘাত খাইতে খাইতে এই পর্যন্ত আসছি, ছাত্রদের হাতে মায়ের খাইতে খাইতে এই পর্যন্ত আসছি। আমি নোয়াখালীতে গেছি, যখন নোয়াখালীতে গেছি আমার স্যার যার কাছ থেকে আমি শিখে পড়াশোনা করছি, অঙ্কের ক্লাস হইতেছে দশম শ্রেণী, আমাকে স্যার বললো যে রানা তুই ক্লাসটা নেই। তখন আমি বললাম যে আমি এই স্যারের কাছে শিখছি, যে বলো তাদের সবাইকে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বলো অঙ্ক কাকে বলে। অঙ্কের ক্লাসে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম অঙ্ক কাকে বলে, তারা সবাই থেকে একজন শুধু পারছে। আমি যে স্যারের কাছে শিখছি ওই
ছাত্র এবং ওই স্যারের ক্লাসটা আমি নিছি। এটা সে বড় পাওয়ার কি হইতে পারে? স্যার আমাকে নিয়ে গর্ববোধ করে, আমাকে নিয়ে উদাহরণ দেয়। আমার স্যার যিনি আমাকে পড়াইছে এখন তিনি সাঁতারপুল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, নোয়াখালী থেকে সরাসরি এখন সাঁতারপুল স্কুলের প্রিন্সিপাল হয়েছে, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন। এভাবে আমার অনেক স্যার আছে বা আমাদের মতো অনেক স্টুডেন্টরা আছে যারা বিভিন্ন সরকারি পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। স্যাররা আমাদেরকে নিয়ে উদাহরণ দেয়, স্কুলে উদাহরণ দেয়। আমি স্টুডেন্টদেরকে মোটিভেট করছি যে দেখো আমি মান্নান স্যার এই পর্যায়ে আসছি, আমরা চাই আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি এই প্রতিষ্ঠানে তোমরাও পড়াশোনা করতেছো, আমি চাই তোমরাও যেন একটা ভালো সরকারি লেভেল বলো, বেসরকারি লেভেল বলো, যে কোনো প্রতিষ্ঠান বলো, একটা ভালো একটা পর্যায়ে এসো। তো তোমরা দেখা গেছে আমরা দেখি ঢাকা ভার্সিটিতে চান্স পায় গ্রামের মফস্বল থেকে উঠে আসা ছেলেরা। ঢাকাতে যারা বসবাস করে এরা খুব কমই আছে যে ঢাকা ভার্সিটিতে চান্স পায়, জগন্নাথে চান্স পায় খুব কমই আছে। অর্থাৎ পাবলিক ভার্সিটি যেগুলো আছে, এগুলো মেডিকেল বলেন, পাবলিক ভার্সিটি বলেন, যে ভার্সিটিগুলো আছে নামকরা বা সরকারি বেসরকারি যেগুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি চান্স পাইছে গ্রাম থেকে উঠে আসা ছেলেমেয়েরা। শহরের ছেলেমেয়েরা খুবই কম চান্স পায়। এটার কারণ হচ্ছে এরা মনে করে যে আমরা সবই পারি, সবকিছু তো আমাদের হাতের নাগালের মধ্যে, এই কারণে তারা ওইভাবে গড়ে উঠে না। তো আমি, আপনারা শহরে বসবাস করতেছেন বা শহরেই আছেন, আমি অভিভাবকদের প্রতি যারা আমাকে দেখতেছেন, আমার লাইভে আছেন, পাশাপাশি আমার অভিভাবকরা আপনারা যারা সামনে আছেন, আমি বলবো যে শাসন এবং সব কিছুর ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন হবেন। এবং আমার ছেলেটা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে, তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা পরীক্ষা দিচ্ছ বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3 সাবজেক্ট। আমি চাই আসলে আমি কোচিং সেন্টার চালাই, তবে আমি যে শিক্ষকগুলো রাখার চেষ্টা করি ওই শিক্ষকগুলো আমার মতো করে রাখার চেষ্টা করি। শিক্ষকগুলো বারবার পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষক রাখার চেষ্টা করি। ইংলিশ ভার্সনের যে শিক্ষকটা রাখছি ওই শিক্ষকটাকে আমি জাস্টিফাই করছি, বারবার জাস্টিফাই করে তারপরে ওনাকে রাখা হয়েছে। এখন আমি চাই আমার স্টুডেন্ট যারা আছো, আমার স্টুডেন্ট ছাড়াও যারা আমাকে দেখতেছ, অত্র এরিয়া স্পেশালি বাড্ডা এরিয়ার মধ্যে সকল শিক্ষার্থী কেউ চায় না তার ছেলেটা খারাপ হোক, কেউ চায় না। তো কেউ চায় না আমার সামনে একটা ছেলে নষ্ট হয়ে যায়। তো আমার সামনে হয়তো আমি দেখি, অনেকেরই দেখি যে ছোট ছেলে বা ছোট মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক যেটাকে বলা হয়, এরা এদের মতো করে ঘুরেফেরা করে। এটা যদি সমাজটা সচেতন হয়ে যায়, এখানে এখন সমাজের ব্যক্তি আছে, সমাজের উচ্চ পদস্থ লেভেলের একজন মানুষ আছে, পাশাপাশি সামাজিক আপু আছে, গার্ডিয়ানদের মধ্যে যদি আমি বলি পুরুষদের মধ্যে, একটু যদি চেঞ্জ করার চেষ্টা করো ওনারা পারবে। ওনাদের আন্ডারে যেগুলো আছে, যেমন ইসলামে বলা আছে যদি তুমি শাসন করে তাকে যদি আল্লাহর পথে বা তাকে সৎ পথে নিয়ে আসতে পারো, এটা হচ্ছে নাম্বার 1 ইমানের স্তর। নাম্বার 1 ইমানের স্তর হচ্ছে তাকে শাসন করে, তাকে মারধর করে, তাকে ইসলামের পথে নিয়ে আসা, এটা নাম্বার 1 ইমানের স্তর। নাম্বার 2, তাকে কথা দিয়ে ইসলামের পথে নিয়ে আসতে হবে, অথবা তাকে সৎ পথে আদেশ এবং অসৎ পথে নিষেধ প্রদান করতে হবে, সেটা হচ্ছে নাম্বার 2 ইমানের স্তর। নাম্বার 3 ইমানের স্তর, অর্থাৎ সর্বনিম্ন ইমানের স্তর হচ্ছে ওইটাই যে আমার শক্তি নাই তাকে মারধর করার, আমি তাকে বকাঝকা করার সেই ক্ষমতাও নেই, আমি তাকে মনে মনে ঘৃণা করাই, হচ্ছে 3 নাম্বার ইমানের স্তর। এটা আপনারা সবাই হয়তো জানেন, হুজুররা আরো ভালো জানে, আমি এই বিষয়ে 3টা জানি। 3টা নাম্বার ইমানের 3টা স্তর আছে, এই হচ্ছে 3টা স্তর। তো আমরা চাইবো যে বাড্ডা এরিয়ার মধ্যে অন্তত যারা আপনারা আছেন সমাজ চালান বা সমাজ নিয়ে আলোচনা সমালোচনা করেন, আপনারা সমাজটাকে বা বাড্ডা এরিয়াটাকে একটা আদর্শ বাড্ডা হিসেবে গড়ে তোলার জন্য আপনারা একতাবদ্ধ হবেন। এই পর্যায়ে আমি আমার অভিভাবকদের মধ্যে সর্বপ্রথম কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া রামপুরকে কথা বলার জন্য বলতেছি। আপনি সংক্ষেপে আপনার মেয়ে সম্পর্কে অথবা কোচিং সেন্টার সম্পর্কে আপনার অভিভাবক মতামতটা প্রদান করবেন।
অথচ বাসার মধ্যে একটু হইচইটা একটু বেশিই করে। আর শুধু লেখাপড়াই কেমন এটা তো স্যারে ভালো বলতে পারবো আমার থেকে। যদিও ও একটু লেখাপড়াটা বাসার তেমন একটা করে না, স্যারের কাছে শুনি স্যার কি পড়া পারে বা ভালো। আসলেই কতটুকু এটা স্যারে জানে আর স্যারের হাতেই জানে। আর প্রথম শ্রেণীর মধ্যে মা বাবা বাসার মধ্যে চলতে হইব সব সন্তান যায়। এটা আমার থেকে না আরেকজনের থেকে বাসার মধ্যে থাকতে হইব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য। যে পর্যায়ে আমি অভিভাবকদের মধ্যে সৈকতের আম্মুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আসি আপনি আপনার অভিমতটা ব্যাখ্যা করেন। আসলে আমি আগেই বলছি, অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকের সমন্বয়ে একটা শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হিসেবে রূপান্তরিত হয়। আপনারা আমাদেরকে মতামত দেবেন যে কিভাবে আগামী ভালো হয়, কিভাবে কাজ করলে শিক্ষার্থীরা ভালো করবে। আপনাদের ছেলেমেয়েরা আপনাদের কাছে 24 ঘন্টার মধ্যে হয়তো আমার কাছে 1-1.5 ঘন্টা থাকে, বাকি সময়টা আপনাদের কাছেই থাকে। ওই জিনিসটা আপনারা দেখবেন, ওটা একটা আমাকে করবেন। আমার থেকে আপনারা আপনাদের ছেলেমেয়ে সম্পর্কে ভালো জানেন। আপনার ছেলেমেয়েটা কেমন, আপনার ছেলেমেয়েটা কি দুষ্টামি কেমন করে বা পড়াশোনা কেমন করে, আমি এখান থেকে ডিরেকশন দেব যে তুমি এভাবে পড়লে ভালো করবে, এভাবে পড়লে তোমার ভালো রেজাল্ট হবে, এই পরামর্শগুলো দিতে পারবে। কিন্তু বাসার দায়িত্ব হচ্ছে সে ভালোভাবে পড়াশোনাগুলো কমপ্লিট করছে কিনা, করতেছে কিনা, বা রেজাল্টের ব্যাপারে হোক, যে ব্যাপারে হোক, শিক্ষকের সাথে আপনারা আমাকে পরামর্শ দিবেন। আসলে সব পরামর্শ তো আমি নিজে দিলে হবে না, আপনাদের থেকে কিছু দেখে আসতে হবে। আমার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনারা আমার ভালো দিকগুলো খারাপ দিকগুলো তুলে ধরবেন, যেন আমি এগুলো সংশোধন করে আমি যেন ভবিষ্যতে আরো ভালোভাবে শিক্ষা আমার স্টুডেন্টদের দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল ইসলাম ওদের মাকে বলাচ্ছেন। আসলে উনি যে পয়েন্টটা তুলে ধরছে সেটা হচ্ছে মোবাইল, এটা আমার মাথায় ছিল না। স্টুডেন্টরা এখান থেকে যাওয়ার পরপরেই আমি শুনি যে বলে স্যার 80 মোবাইল নিয়ে ঘুরছে, সে 80 মোবাইল নিয়ে ঘুরছে, যে মোবাইল টিপি করতেছে। আপনার এখানে যতক্ষণ পরে শুধু ততক্ষণই, এরপরে বাসা আসি মোবাইল টিপি। আসলে বিষয়টা এমন, দেখা গেছে কিছু কিছু ছেলে মেয়ে, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, তার হাতে কোরআন শরীফ দিলে সে তার কান্না বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 1 বছরের বাচ্চা, সেই 1 বছরের বাচ্চা আরেকটা মেয়ে তার হাতে যখন মোবাইল দেয় তখন তার কান্না বন্ধ হয়ে যায়। পার্থক্যটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। আরেকটা ফ্যামিলি, মা বই পড়ে, বাবা বই পড়ে, ছেলে বাসা আসি দেখে যে মা বই পড়তেছে, বাবা বই পড়তেছে। ইসলামিক বই যে কোনো বই শিখে বই কিনলে কেউ কখনো বই হয় না, বই পড়তেছে মা বাবা দুজনেই। তো ছেলে দেখতেছে, বাসা আসি দেখতেছে মা বই পড়তেছে, বাবা বই পড়তেছে। মা
কোরআন শরীফ পড়তেছে, বাবা কোরআন শরীফ পড়তেছে, মা নামাজ পড়তেছে, বাবা নামাজ পড়তেছে, দাদা নামাজ পড়তেছে, দাদু নামাজ পড়তেছে। তো ওই ছেলে মেয়ে কেমন হবে সেটা আপনারা ভালো করে জানেন। এটার উদাহরণ আমি আপনাদেরকে আর দিতে যাবো না। আমি এই কথায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে আমার প্রিয় শিক্ষার্থী আপনার আমাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি অবশ্যই আপনার অনুরোধ ব্যক্ত করবেন। আসেন আসেন আসেন। আমি এখানে এখন বিজনেস কোচিং সেন্টারে যাতে ও ভালো করে লেখাপড়া শিখতে পারে এবং ভদ্র নিতে পারে, নামাজ কালাম করতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এবং শুধু আমার ছেলে না, আরও যারা যারা ছেলে মেয়ে আছে এখানে আমি চাই ওরা যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে, ভালো হয়ে চলতে পারে। আর আমি স্যারকেও বলছি যে ওরা যেন মোবাইলের দিকে নেশা না থাকে। আর বাসায় যে কি করে মোবাইল টিপে, শুধু মোবাইল, পড়ালেখা খুব কম করে। আর আমার কথা হলো স্যাররা শাসন করবে, অভিভাবকরা বলতে পারবে না। আমি কোনোদিন বলবো না যে স্যার মারবো বা এটা মারবে, সে পড়া পারবে না, বাসায় অন্যায় করবে, স্যাররা মারবে, আদর করবে, কিন্তু শাসন করতে হবে আবার আদরও করতে হবে, দুইটাই জন্য রেগুলার পড়া রেগুলার যাতে দিতে পারে স্যারদের খেয়াল করতে হবে এবং বাসায় আমাদের অভিভাবক আমরাও যাতে খেয়াল করতে পারি যে পড়াটা পারবো কিনা। ধন্যবাদ আপনার আমাকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমি আসলে আপনারা স্পেশালি আপনি বলছেন যে সে পড়া পারলো কিনা, এই বিষয়টা গার্ডিয়ানও খবর রাখতে হবে, পাশাপাশি শিক্ষকও এই বিষয়ে সচেতন হতে হবে। আপনারা আমার কথাটা খুবই ভালো লাগছে, অর্থাৎ আগেরকার কথাটা উনি আমাকে আবার স্মরণ করে দিয়েছেন, অ্যানালগ যেটাকে বলা হয়। আসলে না, এটাই হওয়া উচিত। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এটাই হওয়া উচিত যে আমি শিক্ষার্থীকে তার অপরাধের জন্য আমি তাকে শাস্তি দিলাম, বাসায় যাওয়ার পরে বললো যে স্যার আমাকে মারলো, তখন অভিভাবক কি করলো যে তুমি অন্যায় করছো বিধায় তোমাকে মারা হয়েছে, তুমি অন্যায় করছো বিধায় তোমাকে মারা হয়েছে, সুতরাং এই ব্যাপারে স্যারের সাথে আমার কোনো অভিমত নাই। দেখা গেছে আমাদের অভিভাবকরা এমনও আছেন যে স্টুডেন্টের সামনেই আবার শিক্ষককে ফোন দিয়ে বলেন যে আমার ছেলেকে আপনার কাছে পড়ার জন্য দিছি, মারার জন্য তো দিই নাই। এটা খুবই হতাশাজনক কথাবার্তা। আসলে স্টুডেন্টদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই বিষয়ে। তা আমি অভিভাবকদের সাথে মত বিনিময় করতেছি, এই কারণে অনেক বিষয় আছে। আসলে আপনারা আমার কাছে দিচ্ছেন, আমি কখনো তাদেরকে বুকে টেনে নেব, কখনো তাদেরকে শাসন করব, এটা তার ভালোর জন্যই। মা বাবা যেমন তাদের ছেলে সন্তানের ভালোর জন্য যা যা করা দরকার, শিক্ষকরাও ওই সুলভ আচরণ করলে আমার মনে হয় একটা শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হিসেবে রূপান্তরিত হবে। আর স্পেশালি আপনার আমার কথা আমার খুবই ভালো লাগছে, উনি বলছে যে স্যার এটা হাড্ডি আমার, মাংস আপনার। যখন এই কথাটা বলা হয় তখন একজন শিক্ষক চায় না যে ছাত্রের ইচ্ছে করবে, ইচ্ছে করি কখনো কোনো শিক্ষক, কোনো বড় ভাই, কোনো এক এলাকার কোনো মানুষ একটা ছেলেকে ইচ্ছাকৃতভাবে কখনো কোনোদিন অপরাধ করা ব্যতীত আমার মনে হয় না শাসন করবে। অপরাধ করলে তখন হয়তো তাকে শাসন করবে। হাড্ডি আমার, মাংস আপনার। এই কথা বলার অর্থ এই নয় যে আমি মানাচ্ছা তাকে এভাবে মারধর করব যে তার হয়তো চামড়া ঝলসে যাবে অথবা তার চামড়া এমন আঘাত হবে যেটা তার ভবিষ্যতের জন্য হ্যাম্পার হবে। এই বিষয়টা আমাদের শিক্ষকদেরও মাথায় রাখতে হবে, পাশাপাশি অভিভাবকরাও এটা মাথায় রাখতে হবে যে আমার ছেলেটা আজকে কোচিংয়ে পড়া পারছে কিনা, পড়াশোনা ঠিকমতো করতেছে কিনা। মাঝে মাঝে এসে আপনারা অভিভাবকরা খবর নিয়ে যাবেন, অভিভাবকরা আসবেন, শিক্ষকের সাথে কমিউনিকেশন রাখবেন, আপনার ছেলেটা পড়া পারলো কিনা, SW ঠিকমতো করলো কিনা, হাতের লেখার ইমপ্রুভ হলো কিনা, ঠিকমতো সেই কোচিংয়ে আসে কিনা। যে সময়টা আমরা কোচিংয়ে ফিক্স করে দেওয়া হয় ওই সময়ের মধ্যে সেই কোচিংয়ে উপস্থিত থাকে কিনা। আমাদের কোচিং সেন্টারের টাইম হচ্ছে
সকাল 7টা থেকে সকাল 10টা, বিকাল 4টা থেকে রাত 8টা। এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের টাইম। আমরা জানি আমাদের কোচিং সেন্টারে স্পেশালি বাড্ডা এরিয়া সবাই জানে এবিজি কোচিং সেন্টারে আমাদের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই আছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষা একাডেমিক যে শিক্ষাটা, ওই শিক্ষাটা এখানে প্রদান করা হয়ে থাকে। স্পেশালি যেটা গ্রামার অ্যান্ড স্পোকেন কোর্স যেটা আছে আমাদের, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য আমাদের কার্যক্রম প্রচলিত আছে। আমাদের অভিভাবক সমাবেশ আমরা প্রায় 6 ডাকার জন্য চেষ্টা করি, কিন্তু অভিভাবকদের এখন করোনা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটা অনুকূলে। আমি ইনশাল্লাহ আশা রাখবো আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমাদের যারা বাকি যারা উপস্থিত ছিলেন না, অর্থাৎ যারা আসেন নাই, তারা ইনশাল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ পর্যায়ে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই এলাকারই মুরব্বী বা এই এলাকায় উনি একজন সমাজসেবক হিসেবে আছেন। আসলে ওনাকে আমি বড় ভাই হিসেবেই দেখি। যখন ওনার সাথে পরিচয় হয় তখন থেকেই আমি ওনাকে সাধারণ মানুষ হিসেবে দেখতেছি এবং তার সাথে চলতেছি, তার সাথে ফিরতেছি বন্ধুসুলভ হিসেবে। আমি তাকে আমার উপদেশমূলক, আমি বলবো যে ছোটো ভাই হিসেবে ছোটো ভাইকে আপনি কিছু উপদেশমূলক কোচিং সেন্টার কীভাবে চালালে বা একজন স্টুডেন্ট কীভাবে স্টুডেন্টকে মোটিভেট করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, এই বিষয়ে আমি আপনাকে বলবো কিছু পরামর্শ দেওয়ার জন্য। এখন আমি আহ্বান জানাবো আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হাকিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি একজন নবীন মানুষ, শরীর খুব খারাপ, তারপর আসতে পারতেছি। আমি প্রথমত বলবো স্যারের কথার পরিপ্রেক্ষিতে একজন ছাত্র কোন বিষয় নেবে, ঐচ্ছিক বিষয় কোন বিষয় নেবে, সেটার সিদ্ধান্ত একমাত্র শিক্ষকই দিতে পারে। কারণ আমি একজন ছাত্র ছিলাম, তখন আমার মা বাবা তো লেখাপড়া জানে নাই, সামান্য কিছু লেখাপড়া করছে, কিন্তু এরাও সিদ্ধান্ত দিতে পারে না, আমার শিক্ষকই দিছে। কারণ শিক্ষক কিভাবে দিছে, শিক্ষক ফলো করছে ক্লাসে কোন ছেলেটা কোন সাবজেক্টের উপরে তার নজর, মেধা বেশি, আগ্রহী, ওইটা ফলো করার পরে 6 to 9 8 পর্যন্ত যখন আমি গেছি, উত্তীর্ণ হওয়ার পরে তখন শিক্ষকরা সিদ্ধান্ত দিতে পারছে আমরা হাকিমে অঙ্ক একটু ভালো যাবো, এমুকে বিজ্ঞান ভালোবাসি, পছন্দ করে বা একটু অভিজ্ঞ, এই সিদ্ধান্তটা শিক্ষকই দিতে পারে। দ্বিতীয়ত বলবো স্যারের কথার পরিপ্রেক্ষিতে আমার সব কথা স্মরণ থাকে না, শরীরটা খুব খারাপ। দ্বিতীয়ত কথা হলো ছাত্রছাত্রীর কিন্তু পুরোপুরি দোষ না বর্তমানে, যে কিন্তু আমাদের মধ্যে একটা নেশার খুব খারাপ হয়ে গেছে। আমি বললে কিন্তু হয়তো গার্জিয়ানরাও পছন্দ করবে না, কারণ আমার জমানো তো নাই। এখন শুনতেছি, আমার পরিবারের কথা বলছি, আমার পরিবার থেকে আওয়াজ শুনি কয় মোবাইলটা না দিলে হ্যাঁ খায় না কিছু, মোবাইলটা দিলে খায় না, এলে খায় না, কথা বলেন আমরা খাই নাই না, ভাইয়া কি 74 বছর বয়স হয়েছে, আচ্ছা আপনাদের বাচ্চারা খায় না, এটা দিলে তাকাইয়া থাকে, গান শুনে ড্যান্স থেকে খায়। তার মনের মধ্যে কি ঢুকলো, এই ড্যান্সটাই ঢুকলো, আচ্ছা ঠিক, এটা কিন্তু বর্তমানে একটা অপ্রচার হয়ে গেছে, এইটাই শিখবে। তাছাড়া অধিকাংশ পরিবারের মধ্যে আমি দেখতেছি রোজা নামাজ সম্বন্ধে কোনো আলাপ আলোচনা নাই। মান্নান স্যার হয়তো মাইন্ড করবে আমার কথা, জি বাংলা নিয়ে বসে থাকে, একেবারে সর্বক্ষণ জি বাংলা, খবর নাই, গার্জিয়ানে বলে না টিভিটা বন্ধ করে, কিন্তু দায়ী হবে কে, এগুলা কিন্তু আচ্ছা ওই বাসার খবরটা কিন্তু শিক্ষকরা জানবে না, শিক্ষকরা জানবে কখন, যখন নাকি গার্জিয়ান বলছে যে সর্বক্ষণ মোবাইল দেখতেছে, মোবাইলটা দেখলো কোথায়,
মোবাইলে কার হাতে থাকে? মোবাইলটা কে ইউজ করে? মোবাইলের প্রচার তো হইছে একটা। আচ্ছা মোবাইলটা দেখলো কোত্থেকে? মোবাইলের সম্বন্ধে সে আইডিয়া পাইলো কোত্থেকে? আমি তো মোবাইল বুঝি না। আমি শুধু কল আসলে আর কল করতে পারি, আর কিছু বুঝি না। বিশেষ করে আমি শিখিই নাই। যেমন নাকি আমি সিগারেট খাওয়া শিখি নাই, তাস খেলা শিখি নাই, গাঁজা খাওয়া শিখি নাই, মদ খাওয়া শিখি নাই, আমি মোবাইলও চালানো শিখি নাই। সত্যি কথা যেটা চালাইতে পারি, শুধু ফোন করি আর রিসিভ করি। মোবাইল করে স্যারের কাছে মোবাইল চালা। আপনি যখন এই বাচ্চারে যখন আপনি মোবাইল দিচ্ছেন, আপনি চালাইতেছেন সবসময়, ড্রেস দিতেছে, আপনি দেখাইতেছেন, দেখতেছেন, বাচ্চা দেখতেছে, অবশ্যই সে শিখবে। কতক্ষণ পরে বলে আম্মা মোবাইল যাতে নিয়ে আসছে, সে আবার টিপতে 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 এই বাইক এই শিখা হবে। মদ কিন্তু একদিনে খাওয়া শিখে না, গাঁজা একদিনে খাওয়া শিখে না, সিগারেট একদিনে খাওয়া শিখে না। এটার প্রাথমিক স্তর আছে না একটা। এখানেই যদি আপনি সতর্কতা হন, তাইলে কোনোদিন আপনার ছেলে মেয়ে খারাপ হবে। আমরা কিন্তু এখন ট্রেনিং দিতেছি এই খারাপের। যদি বলেন ছাত্রছাত্রীর দোষ, এই তুলা দিব মানুষ, আমি তো শয়তান না, মানুষ, তারপর আমি অনেকটা ফলো করি। কে কোথায় কি করে না করে ছেলে মেয়ে আমি সব দেখি। বাংলাদেশের সব তো দেখি না, আমার আশেপাশে যারা আছে দেখি, কিন্তু গার্জিয়ানও জানে। গার্জিয়ানে জানে কি যে আমার ছেলেটা তো মেট্রিক পাস করছে, মান্নান স্যারের মেয়ে যখন হাঁটাহাঁটি করে মান্নান স্যারের মেয়ের সাথে, তো মান্নান স্যার একটা গ্রাজুয়েশন ডিগ্রি শিক্ষক, ওনার মেয়ের সাথে ওয়ার্ক করলে তো কোনো সমস্যা নেই, আমার কোনো অসুবিধা হবে না, আমার ডিমোশন হবে না, প্রমোশন হবে। মান্নান স্যারের মেয়ে আমার ছেলে মেয়ে অনেক ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা দেখা যায়। এগুলো আমার কাছে বলতে বলে কিছু কিছু গার্জিয়ান আছে শিক্ষিত, বলতে হয় বলে আবার এটুকু বলতে পারেন যে শিক্ষিত লোকের বদনাম বলতেছেন। আমিও ইন্টার পাস করছি, 69-এ আইএ পাস করছি, বুঝি না এমন কোনো কথা না। হয়তো এখন মাস্টার্স করতেছে, তো আমার গার্জিয়ান যদি ইয়ে থাকতো, শিক্ষিত হইতো, আমার মাস্টার্স পড়াইতো, আমি আগ্রহী পারছি না, তখন আমার এবিলিটিও গার্জিয়ানের তো ছিল না। সত্যি কথা, কিছু কিছু গার্জিয়ান আছে শিক্ষিত, শিক্ষিত হয়েও কিন্তু তারা মূর্খের মতো কাজ করে। স্যার একটু আগে একটা ঢুকিয়ে দিচ্ছে, মূর্খের কাজ করে। কারণ দুঃখের সাথে বলতে হয়, এই যে মোবাইলে দিয়ে রাখছেন, ছবি দেখতেছে ছেলেমেলে, আপনি বুঝেন না কি? আপনার ছেলে যে একটা ছেলের সাথে সিগারেট টানতেছে, আপনি দেখেন না, শুনছেন না, একদিনও শোনেন না? কি 6 মাসের মধ্যে একদিনও শোনেন না ছেলে কি করে না করে? অবশ্যই জানেন, এটা লাইন দিতেছে পরে যাই আপনার গাড়িও, ঠিক না? আমার এক প্রফেসর বলছিল, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বই পুস্তকে লেখাপড়া করছেন, আসলে কিন্তু সব দিক দিয়ে লেখাপড়া না। যেমন আমি এমএ পাস করছি, এখানে দাঁড়াইতে পারছি না, কইরা যায়, তাই এটার আবার কি শিক্ষা হইল? তো বুঝেন না কথা? তো আমি একটা কথাই বলবো স্যারকে, যেই ছাত্রছাত্রী আপনি লেখাপড়া করান, তাদেরকে আপনি মনোযোগী দিয়ে পড়াইবেন। গার্জিয়ানের বাসায় কি করে না করে এটা আমি তাকে লাভ নাই, আমি বুঝি। আমার বাসায় তো আমার নাতিন করে, হ্যাঁ। তো সবচেয়ে বেটার ছিল যদি গার্জিয়ান সতর্ক হইত। যেহেতু আপনি বলছেন আমার কাছে 1 ঘন্টা 2 ঘন্টা লেখাপড়া করবে, ওইখানে থাকবো 22 ঘন্টা, কি 22 ঘন্টা সময় যদি অতিবাহিত হয় এদিকে এদিক ঘুরে, তাইলে 2 ঘন্টা আপনি কি টেকেল দিবেন? পারবেন না, 4 ঘন্টা করতে হবে। তাইলে যার কথা বাড়াই না, আপনিও আপনার স্টাফ নিয়ে একটু খেয়াল রাখবেন ছাত্রছাত্রীর প্রতি, যাতে তারা ভালো রেজাল্ট করে। তাইলে আপনাদের সুনাম, গার্জিয়ানেরও গৌরব যে মান্নান স্যারের কাছে প্রাইভেট পড়াইছিলাম, রেজাল্ট ভালো করছে, এই না? গার্জিয়ানরাও এইভাবে বলে দিবেন সুন্দর করে যে আপনারা যদি খুশি হন, ছেলে মেয়ে চতুর্দিকে ঘোরাফেরা করে, তাইলে হন, আমি মান্নান স্যারই থাকবো। হ্যাঁ, কোচিং এখানে করবো না, এক জায়গায় করবো, শিক্ষকতা এখানে করবো না, এক জায়গায় করবো, হবে না? যেমন প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকা আমি প্রায়ই যাই, এখনো জানবো, ওনারা দেখি একজনে এইদিকে একজনে এইদিকে আলাপ সালাপ করে, ক্লাসে গেলে যাই ভরে না ভরে, কারণ তাদের তো বেতন ঠিক আছে, বেতন মিস নেই। মান্নান স্যারের বেতন কিন্তু মিস আছে। রেজাল্টটা যখন খারাপ করবো, তখন মান্নান স্যারের পরে কোনো লাভ হয়েছে না, ঠিক না? আমি তো বুঝি
তাহলে আমি কইতাম যে সরকার বেতন দেয়, কোনো টেনশন নেই আপনারা জানেন। আমিও কিছুদিন প্রাইমারি স্কুলে মাস্টারি করছি, হ্যাঁ। তো তারা কোনো টেনশন নেই, কিন্তু ছাত্রছাত্রীরা কি করবে না করবে, ক্লাসে কি পড়াটা তার থেকে কাজ করবো, আজকে পড়াটা দিয়ে দিলাম এইটুকু কইরো, কালকে এটা কাজ করতে হবে না কিছু না। আসছে দেখে করছে কয় দুইজন গেছে না গেলে ফ্যাশন দিয়ে কিন্তু এইভাবেই চলছে। কলেজে গেছি, কলেজের প্রথম 2 বেঞ্চে কিছু নজর রাখছে, পেছনে দেখছি তাস খেলা। দেবীদের কলেজে আমাদের কলেজে পেছনে তাস খেলায় পর্যন্ত এমন ছাত্রছাত্রী আছে। তো গার্জিয়ানরা আপনি অনুরোধ করবেন যে আপনারা বাসায় একটু চেক দিবেন সবসময়, এটা বারবার বলে দিবেন, ফোনও বলে দিবেন। তো আমি কথা বাড়াই লাভ নাই, পুরানো মানুষ হিসেবে কথা হয়তো জ্ঞান থাকে না। তো আপনার কাছে আমার আদেশ না অনুরোধ, যেহেতু আমি শিক্ষিত লোক, যেহেতু কোচিং বলছেন অনেক দিন যাবত করতেছেন, এটা যেহেতু আপনার একটা ব্যবসা, যেমন আমি একটা ব্যবসা করে এটা যাতে আপনি স্ট্যান্ড করতে পারেন, আপনার গৌরব অর্জন করতে পারেন, সেদিকে আপনি খেয়াল রাখবেন, এগুলো আমার একটি বিশেষ। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রেজেন্ট করার জন্য। আমি এ পর্যায়ে সাদাতের আপুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আসেন, কিছু বলেন। আসেন 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 আসেন, পরিচয়টা দিন, আসেন। আসলে প্রত্যেকটা অভিভাবকের কিছু না কিছু মতামত থাকে। বড় ভাই খুবই সুন্দর প্রেজেন্টেশন করছেন। আপনি আমাদেরকে যেভাবে চলার জন্য, অর্থাৎ একজন শিক্ষক কীভাবে চলবে, একজন শিক্ষার্থী কীভাবে চলবে, একজন অভিভাবক তার ছেলে মেয়েকে কীভাবে গড়াবে, ওই বিষয়ে সম্পর্কে আলোচনা করছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি আসলে মার্কা এরিয়ার মধ্যে আমি যতটুকু জানি, ওনার সাথে সোশ্যাল আমি যতটুকু পাইছি বা বলছি ওনার সম্পর্কে, উনি সমাজের মানুষ এবং সমাজসেবক। উনি শুধু সমাজসেবকই না, উনি এলাকার, নিজের এলাকায় যে এলাকায় জন্মগ্রহণ করছেন ওই এলাকার প্রতিও উনি গুরুত্ব দেন, ওই এলাকার সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আমি ভাইকে বলবো ইনশাল্লাহ প্রতিষ্ঠান আসলে আমার না, কোচিং সেন্টার এটা আমার না, এটা আপনাদেরই। যেহেতু আপনাদের এলাকা, আপনাদের এই কোচিং সেন্টার, আপনারা আমাকে সহযোগিতা করবেন বিভিন্ন কাজে, সেটা অভিভাবক সমাবেশ হোক, আমার কোচিং সেন্টার পরিচালনার দায়িত্ব হোক, পরিচালনার দায়িত্বে আপনাদেরকে হয়তো ডাকা হবে। আমার কোচিং সেন্টারের জন্য একটা কমিটি, যে কমিটিটা থাকা দরকার, ওই কমিটির ব্যাপারেও আপনি আমাদেরকে, আপনি সহ আপনারা যারা আমাকে দেখতেছেন, স্পেশালি বাড্ডা এরিয়ার, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন কমিটির ব্যাপারে। আমি চাচ্ছি ইনশাল্লাহ এপিসি কোচিং সেন্টারটা অত বাড্ডা এরিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোচিং সেন্টার হিসেবে পরিণত হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য একটু দোয়া করেন। তো আমি আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আপনারা আপনাদের, আমি জানি এটা স্যার বড় ভাই বলছে, আসলে শিক্ষার্থী ভালো করলে আমি মান্নাত স্যারের কাছেও ভালো লাগবে। আমি স্টুডেন্টদেরকে বলি, আমার সার্থকতা তখনই অর্জিত হবে যখন তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবে, তখনই আমি সার্থক। এর আগে আমি সার্থক নয়। এই জন্য কি করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। যেমন স্টুডেন্ট যদি তাকে আমি 1 ঘন্টা পড়াই, 1 ঘন্টা জায়গায় এখন তাদের পরীক্ষা চলতেছে, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা বসাই রাখি, চাপ দিয়ে বসে রাখি। এরা আমরাই নর্মালি আমরা 1 ঘন্টা কখনো কোনো জিনিস নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে বসে থাকতে পারি না। 1 ঘন্টা একবার বসে থাকা এটা অসম্ভব। এরপরেও এদেরকে নিয়ে আমি মসজিদে যাই। যেমন গতকাল মাগরিবের আজান দিছে, তখন আমি ছেলেরা যারা আছে এদেরকে সবাইকে নিয়ে মসজিদে গেলাম। মসজিদে নামাজ পড়ে এরপর বললাম যে নামাজ পড়ে সাথে সাথে আবার কোচিং সেন্টারে চলে আসবে। নামাজ পড়ে এরা আবার কোচিং সেন্টারে চলে আসছে। এদেরকে কিন্তু মাগরিবের আগে ছুটি দেওয়ার কথা। আমি মাগরিবের আগে ছুটি না দিয়ে মাগরিব নামাজটা এদেরকে নিয়ে পড়ছি। পড়ার পরে আবার কোচিং সেন্টারে নিয়ে আসি আবার এদেরকে পড়ানো হয়েছে। যেহেতু তাদের পরীক্ষা চলতেছে, এই ব্যাপারে আমি এক্সট্রা তাদেরকে জ্ঞান নিচ্ছি। তো এই ব্যাপারে গার্ডিয়ানরাও আমাকে সহযোগিতা করতে হবে। কীভাবে করলে আপনার ছেলেটা, আপনার মেয়েটা ভালো করবে, এটা আপনি ভালো জানেন। আপনার কাছে 22-23 ঘন্টা থাকে, আমার কাছে যতক্ষণ থাকে আমি ততক্ষণ চেষ্টা করব। আর আমাকে পরামর্শ নেবেন যে স্যার আমার মেয়েটা তো এমন, আমার ছেলেটা তো এমন,
আমি কি করলে আমার ভালো হবে? এই বিষয়টা আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ। এখন আমি অনুরোধ জানাচ্ছি, এই এলাকায় বেড়ে উঠছে, উনি এই এলাকার পরিমাণে অনেক বিষয় সম্পর্কে জানেন। আমি আমার সম্মানিত অভিভাবক শাহাদাত হোসেনের আব্বাকে বলবো উনি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলার মতো কিছু নাই, সবাই আমরা সবকিছু জানি, সবার ব্যাপারেই সবকিছু জানি। আমার বাচ্চা কি করতেছে আমি জানি, যারা যারা এখানে লেখাপড়া করে সবাই সবার বাচ্চার ব্যাপারে সবাই সব অবগত আছে। আসলে আমি শুরু থেকে যে কথাটা বলবো, 1 ঘন্টা বা 2 ঘন্টা কোচিং করলে যে বাচ্চা সবকিছু জানা যাবে তা না। ছেলে মেয়ে লেখাপড়া করবে, গার্জিয়ান মা এবং বাবা দুজনে উভয়ই খেয়াল রাখতে হবে। বাবা হয়তো সারাদিন বাইরে থাকে, কাজ কাম করে, আমরা তো কেউই বেকার না, সবাই কর্মজীবী। আমরা গ্রামের, এখন আল্লাহ পাক হয়তো আমাদেরকে গ্রামেও রাখতে পারতো এই অবস্থায়। এখন আল্লাহ পাক আমাদের প্রতি সহানুভূতি হয়ে আল্লাহ আমাদের প্রতি রহমত স্বরূপ আমাদেরকে তৌফিক দিয়েছে যে আমরা ঢাকা শহর থাকতেছি। আমাদের কিন্তু ঢাকা শহর বাড়ি গাড়ি কিছু নেই। আমরা কষ্ট করে যেভাবে হোক যাই উপার্জন হালালভাবে উপার্জন করে একটা ছেলেমেয়েকে লেখাপড়া করার জন্য, মানুষ করার জন্য যতটুকু চেষ্টা করতেছি। এখন ছেলেমেয়েরা যদি একটু সচেতন হয় যে আমার বাবা এত পরিশ্রম করে, এত কিছু করে, বাবা হয়তো অনেক সময় অনেক আমাদের মন চাইলেও কিছু করতে, একটা কিছু মন চাইছে একটা কিছু করতে পারতেছে না, কি জন্য? একটা ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য যা সীমিত আয় করি, এই আয়ের পিছনে ছেলে বা মেয়ের পিছনে খরচ করি। ছেলে মেয়েরা যদি একটু সচেতন হয়, ভবিষ্যৎ যদি আমাদের চিন্তা ভাবনা করে যে না আমার বাবা এত পরিশ্রম করছে, আমার মা ঘরে এত পরিশ্রম করছে, ঠিক আছে আমরা লেখাপড়া করে ভালো কিছু হইয়া ভালো শিক্ষা অর্জন করে তারপর আমরা মা বাবার কষ্ট দূর করবো, এটাই তো চাই। মা বাবা কিন্তু এটাই চায়, অন্য কিছু না, ছেলে মেয়ের কাছে এটাই চায়। তো আমি মান্নান স্যারের কথা বলতে গেলে, স্যারের সাথে অনেকদিন ধরে পরিচয়, আজকে প্রায় 7 থেকে 8 বছর। স্যার ভালো এই এলাকার কিছুদিন আগে আমাদের এলাকায় ছিল, ওই আরেকটু ওইদিকে ছিল ছোটটা আজিজ ভাইয়ের বাড়ি নিচতলায়, ওইখানে ভালো কি ছিল, এখন এখানে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবিসি কোচিং সেন্টার উচ্চপাঠ্যক্রমে খুবই ভালো মান। আমার ছেলে পড়তেছে, আপনাদের অনেকেই আছেন, অনেকের ছেলে গার্জেন মেয়েরা পড়তেছে, সবাই মোটামুটি স্যার সম্বন্ধে ভালো আইডিয়া। স্যার একটা ভালো প্রতিষ্ঠানেও লেখাপড়া করছে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, এখানেও ভালো কিছু করার মানে বাচ্চাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হবে এই জিনিসটা স্যার বুঝে। তা আমি মনে করতেছি যে স্যার যেরকম বুঝে আমাদের কিন্তু এরকম বোঝা উচিত। মোবাইল সম্বন্ধে অনেক কিছু বলা যায়, মোবাইল এখনকার টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, বাচ্চারা মোবাইল ধরতে চাইবেই, আর না দিলেও যে ক্ষতি হয়ে যাবে তাও না, দিতে হবে, এটাও তাদের শিক্ষার দরকার আছে, সব কিছু দরকার আছে। এক সময় করোনার মাঝে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, অনলাইনে ক্লাস হয়েছে, অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছি, আমরা অ্যাসাইনমেন্ট করতেছি, এই অ্যাসাইনমেন্ট করতে যায় যে মোবাইলে অন্য কিছু বাচ্চারা করে, ওটা তো কিন্তু গার্জিয়ানে খেয়াল রাখতে হবে। ওইটাই যেটাকে অর্জন করা যায়, শিক্ষা জ্ঞান বাচ্চাদের যতটুকু দরকার এতটুকু করবে, তারা এতটুকু দিতে হবে। মোবাইল দেখো কিন্তু অতিরিক্ত যে কোনো কিছু না হয়ে যায়, এটাই। আর বেশি কিছু বলতে তো অনেক কিছু বলা যায়, বেশি কিছু বলার নাই। সবাই দোয়া করবেন সবার থেকে সবার কাছে। আমার কথা হলো বিশেষ করে বাচ্চাদেরকে যেন মোবাইল, শুধু মোবাইল না, যখন লেখাপড়া করবে এইখানে 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টা পড়ার পর যাও বাসায় যা বাচ্চাদের একটু সময় দিতে হবে, রিল্যাক্স থাকতে হবে, লেখাপড়াও করবে, পাশাপাশি নামাজ জন্য বলতে হবে, নামাজ কালাম করতে হবে। এটা যদি শিখাইতে পারি আমরা নামাজের জন্য, এই নামাজটাও কিন্তু একটা শিক্ষা। যখন নামাজ পড়তে বলবে তখন সে দেখবে আমি নামাজ পড়ি, আমার বাবা নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমারও পড়তে হবে। লেখাপড়া বই, ঘরের বই পড়লে কিন্তু জ্ঞান কমে না, বাড়ে। আমি যদি একটা বই পড়ি, আমার বাচ্চা যদি দেখে ওই যে স্যার বলতেছিল, বড় ভাইয়ের কথা বলছে, বড় ভাই বলছিল বই পড়লে জ্ঞান বাড়ে, কমে না। ওইখানে আমরা বই শেখা থেকে যে সময়টা আমরা টিভিতে দিব বা মোবাইলে দিব বা অন্য কিছু দিব, ঘরের সংসারের কাজ করার পাশাপাশি ছেলেটা কি লেখাপড়া করতেছে ওইখানে একটু খেয়াল রাখি, ওইটাই আমাদের দরকার। একটু সময় দিতে হবে বাচ্চাদের কাছে। আর বাচ্চারা বাইরে কিরকম ঘোরাফেরা, কার সাথে ঘোরাফেরা করলো, কাদের সাথে চললো, ওরা কারা, ওরা কি ওই লেভেলের কিনা, ওই দৃষ্টিভঙ্গি কিরকম। একটা গাছ যেরকম ধরেন ছোট থেকে একটা গাছ যখন মাটিতে টপে লাগাবেন, লাগানোর পরে গাছটা কিন্তু পানি দিতে 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 বড় হয়। এই গাছটা কিন্তু আপনি যেভাবে বড় করবেন, যেদিকে পাড়া দিবেন এইদিকেই যাবে। অর্থাৎ বাচ্চার কিন্তু এরকমই।
আমরা সবাই দিকে খেয়াল রাখবো, স্যারের জন্য দোয়া করবো, আর আমাদের জন্য সাদর করবেন। স্যার সবাই দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ, আমাদের বাচ্চাদের দিকেও খেয়াল রাখবেন, যেন বাচ্চারা এদিক সেদিক কোচিংয়ে কখন টাইম মতো আসবে কিনা সব কিছু আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি কিছু বলবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। পর্যায়ে আমি আমার অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ব্যাপারে অবশ্যই সচেতন হবেন। পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাকে সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। কারণ আসলে অভিভাবক সমাবেশটা কেন করা হয়? এই অভিভাবক সমাবেশটা করা হয় এই জন্যই যে শিক্ষার্থী কেমন পড়লো। আমাদের ইনশাআল্লাহ 2022 সাল থেকে সাপ্তাহিক, মাসিক এবং ত্রৈমাসিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এক একটা অধ্যায় শেষ হলে যে অধ্যায় শেষ হবে ওই অধ্যায় পরীক্ষা নেওয়া হবে। আমরা যদি বাংলার একটা লিসেন শেষ করি, ওই লিসেনটা পরীক্ষা নেওয়া হবে। ইংলিশের একটা লিসেন শেষ করি, একটা লিসেন পরীক্ষা হবে। ম্যাথের ক্ষেত্রেও একই রকম, একইভাবে আমাদের এক্সামগুলো হবে। প্রত্যেকটা অধ্যায়ে আমি গার্ডিয়ানদেরকে বলবো, আমি প্রতি বছর এটা বলে থাকি, স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এক্সামের জন্য আলাদা একটা খাতা বানাবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য আলাদা একটা খাতা বানাবে। ওই খাতার মধ্যে সকল এক্সামগুলো ওইখানে অনুষ্ঠিত হবে। সকল এক্সামের আমি যখন এক্সামগুলো নেব, একটা অধ্যায় শেষ হয়েছে, ওই অধ্যায়টা পরীক্ষা নেব। পরীক্ষা নেওয়ার পরে ওটা জাস্টিফাই করবো। জাস্টিফাই করার পরে আপনারা বাসায় দেখবেন যে আপনার ছেলেটা এই অধ্যায় ভালো করছে কি করে নাই। তখন আপনি আমাকে জানাবেন যে স্যার আমার ছেলেটা তো ভালো করে নাই, এই অধ্যায়টা ভালো করে নাই, এখন তাকে কি করা উচিত, এখন আমি কি করবো স্যার। আমার সাথে পরামর্শ করবেন এবং কিভাবে ভালো করতে হয় সেই বিষয়ে টিপসটা আমি আপনার থেকে নেব, আপনি আমার থেকে নেবেন। এবং আমাদের কোচিং সেন্টারে যারাই পড়াশোনা করে আসলে সবার আর্থিক অবস্থা সমান না। এক্ষেত্রে যাই কিছু কিছু গার্ডিয়ানের আর্থিক অবস্থার কথা আমরা অনেক বিবেচনা করি। আসলে যাদের অবস্থা ভালো আছে আমি বলবো তারা তাদের অবস্থান অনুযায়ী অন্তত কোচিং সেন্টার পরিচালনার জন্য, আমার জন্য দরকার নেই, কোচিং সেন্টার পরিচালনার জন্য যেটা দরকার অন্তত অতটুকু প্রদান করার জন্য আপনারা চেষ্টা করবেন। পাশাপাশি কোচিং সেন্টারে আপনারা জানেন আদার্স খরচ আছেই। আর আপনারা সচেতন গার্ডিয়ান, আমাদের স্টুডেন্ট এমনও আছে যে বিনা পয়সায় পড়ে। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি স্যাক্রিফাইস করার জন্য। অন্যান্য কোচিং কীভাবে করে না করে সেটা আমার দেখার বিষয় না, তবে আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্য আছে ওই সাধ্যের ভিতরে আমি সর্বোচ্চ চেষ্টা করি স্টুডেন্ট থেকে কম নেওয়ার জন্য। এবং আমি আমার মেধা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমি আমার কোচিং সেন্টারটাকে ভালো একটা কোচিং সেন্টারে যেন রূপান্তর করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার অভিভাবক সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য হালকা নাস্তা আছে, সবাই বসুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।